ওয়েলকাম টু দত্তা বায়োলজি ক্লাস। আমি মধুসূদন দত্ত। আজকে একটা সিম্পল চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা মানে সবাইকে প্রথমেই পড়ানো হয়, না তোমরাও জানো, কিন্তু আরেকবার রিক্যাপিচুলেট করি। সেটা হচ্ছে লাইফ সাইকেল অফ এ সেল। লাইফ সাইকেল অফ এ সেলের লাইফ সাইকেল, CELL, লাইফ সাইকেল অফ এ সেল নিয়ে আলোচনা করব। তো তার আগে একটু বলে নিই যে সেলফ ডুপ্লিকেশন, আমাদের যে প্রত্যেকটা অর্গানিজম আছে, আমরা আছি, মানে অ্যামিবা থেকে একদম হিউম্যান পর্যন্ত প্রত্যেকেরই সেলফ ডুপ্লিকেশন করার একটা প্রবণতা থাকে। তার মানে একটা সেল থেকে তখন আরেকটা সেল তৈরি হওয়ার প্রবণতা রাখে। এই যে সাইকেলটা, এই সাইকেলটা দুটো ডিস্টিংক্ট ফেজে হয়। একটা হচ্ছে প্রথমে একটা সেল তৈরি হয়, মনে করো প্রথমে একটা সেল তৈরি হলো, এই একটু ছোট করেই আঁকলাম, একটা ছোট্ট সেল তৈরি হয়। এই সেলটা আস্তে আস্তে বড় হয়। বড় হয় কেমন করে? ধরো এর ভেতরে নিউক্লিয়াস আছে, এর ভিতরে সাইটোপ্লাজম আছে। তো নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম বড় হয়ে হয়ে সেলটা একটু বড় হয়। তারপরে সেলটা নিউক্লিয়াসও বড় হলো, এখানে নানা রকম অঙ্গ তৈরি হলো, সেলটা আবার বড় হলো। সেলটা মোটামুটি 4 টাইমস বড় হয়। এই যে সেলটা, ছোট সেলটা আস্তে 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 বড় হচ্ছে, বড় হওয়ার কারণ হচ্ছে যে তখন নিউক্লিয়াসটা পূর্ণ গঠন হয় আর ভেতরের পার্টস গুলো বা সেল কম্পোনেন্টস গুলো সেভাবে তৈরি হয়। এই যে ছোট সেলটা আস্তে 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 বড় হচ্ছে, এটাকে আমরা বলি ইন্টারফেজ। এটা যদি x হয় তাহলে এটা এত বড় হয়, 4x পর্যন্ত হবে, এত বড় সেলটা হবে, তারপরেই সেলটা ডিভাইড করবে। লাইফ সাইকেলের তার মানে শুরু হলো একটা সেল, সেল থেকে এইটাকে বলা হয়েছে ইন্টারফেজ। 4 টাইমস বললাম আমরা, সেলটা সবকিছু মিলিয়ে 4 টাইমস, কিন্তু সেলের মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম গুলো আছে সেটা হচ্ছে 2 টাইমস বাড়ে। এখানে যদি x থাকে তাহলে এটা 2x, মানে ডাবল হয়ে যায়, ডিএনএ কন্টেন্টসটা সেলের ডাবল হয়ে যায় এবং সেলটা ম্যাচিওর হয় ফর দা প্রসেস অফ ফার্দার ডিভিশন। তো এইটা যখন ডিভিশন হবে, এই ডিভিশনটাকে সাধারণত সবাই বলে, এই ডিভিশনটা 1 নম্বর হচ্ছে, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর বলে অ্যামাইটোসিস, AMITO, অ্যামাইটো, SIS। তারপরে আমরা জানি মাইটোসিস, তারপরে আমরা জানি হচ্ছে MEIO, SIS, মিয়োসিস। এই তিনটে টাইপ অফ সেল ডিভিশন আছে। এখানে নিউক্লিয়াসের ডিভিশন হয়, তারপরে সাইটোপ্লাজমের ডিভিশন হয়, এখানে আস্তে আস্তে ডিভিশন হয়ে হয়ে তারপর সেল তৈরি হয়। তাহলে এই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের ডিভিশন 3 রকম ভাবে হয়। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিয়োসিস। তো অ্যামাইটোসিসটা তোমরা ছোটবেলা থেকে শিখেছো, এটা এমন কিছু না। সেটা হচ্ছে একটা সেলের ভিতরে নিউক্লিয়াসটা থাকে, এই নিউক্লিয়াসটা একটু আস্তে করে একটা ফাড়ো তৈরি হয়, তারপরে এদিকটা বড় হয়, আবার এদিকটা বড় হয়, একটু ডাম্বেল শেপেড হয়ে যায়। ডাম্বেল শেপেড হয়ে যাওয়ার পরে এটা দুভাগে ভাগ হয়ে যায়, তারপরে এই সাইটোপ্লাজমটা দুভাগে ভাগ হয়ে যায়। এইভাবে অ্যামাইটোসিস হয়।
নিউক্লিয়াস সাইটোপ্লাজম। একটা ছোট হতে পারে সেল, একটু বড় হতে পারে, অলমোস্ট সিমিলার টাইপ। এটাকে বলে অ্যামাইটোসিস। ওটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাইটোসিস। এই মাইটোসিসটা আমরা পড়ব। মাইটোসিসটা পড়তে গেলে আমাকে দুটো জিনিস ভালো করে শিখতে হবে, জানতে হবে। সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমটা যদি একটু সামান্য জ্ঞান থাকে আমাদের, তাহলে আমরা পারবো। ক্রোমোজোম এমন কিছু কঠিন জিনিস না। সেটা হচ্ছে, প্রথমে আমি একটা সেল আঁকি। এই আমরা পড়ছি হচ্ছে এখন MITO, মাইটো, SIS। এই মাইটোসিস সাধারণত সোমাটিক সেলে হয়। সোমাটিক মানে দেহ কোষে মাইটোসিস হয়। আর রিপ্রোডাক্টিভ সেলে হচ্ছে মিওসিস হয়। কিন্তু কিছু ছোট 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 প্রাণী আছে, অ্যামিবা এগুলো হয় কি, ওরা এই সেলটাকে ডিভাইড করে এই ডাবল হয়ে যায়। তারপরে সেলটা মাল্টিপ্লাই করে কিভাবে? থ্রু ডিভিশন। মাল্টিপ্লিকেশন, সেলের মাল্টিপ্লিকেশন হয় থ্রু এ প্রসেস কল্ড সেল ডিভিশন। প্রথমে ডিভিশন লিখি, মাল্টিপ্লিকেশন বাই ডিভিশন। সেলটা ডিভাইড করে ডিভিশন হয়, সেল ডিভিশন করে মাল্টিপ্লাই করে, একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, এইভাবে হয়। তো আমরা এই যে সেলটা, এই সেলটার ভিতরে আমরা কি করতে চাইছিলাম? ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা না জানলে আমাদের না ঠিক জানাটা ক্লিয়ারিটি আসবে না। সেটা কি? একটা ক্রোমোজোম একদম সোজা জিনিস। সেটা হচ্ছে এই যে সেল, সেলের মধ্যে এই নিউক্লিয়াস থাকে একটা, এটাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন, আর এটা সাইটোপ্লাজম। তাহলে এটাকে বলবো নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে একটা নিউক্লিওলাসও থাকে। আর একটু স্পেলিক্যাল জিনিস, এটা হচ্ছে নিউক্লিওলাস, NUCLEO, নিউক্লিওলাস। আর এর মধ্যে অনেক এরকম ছোটবেলায় যখন এরকম এই অবস্থা থাকে, এদের দেখা যায় না, ক্রোমাটিনও বলে। বা আরো ছোট যারা ক্লাস 5, 7, 8 এ পড়ে, তাহলে নিউক্লিয় জালিকাও বলে। নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোম্যাটিক বডিজ, বা এগুলো হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোম গুলো না, সেলটা যখন এমনি তোমরা দেখতে যাবে, কিছু বোঝা যায় না, কতগুলো জাল 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 মনে হবে। এই জন্য সেলটাকে স্টাডি করা হয়। এই মাইটোসিস যখন প্রক্রিয়াটা হয়, তখন এই নিউক্লিয়াসের মধ্যে এই জিনিসগুলো, ক্রোমোজোম গুলো একটু মোটা সোটা দেখতে হয়, তখন এগুলোকে আমরা স্টাডি করি। তার মানে ক্রোমোজোম স্টাডি করার সবচেয়ে ভালো সময় হচ্ছে মাইটোসিস। মাইটোসিসের পরে যে ফেজ গুলো আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো সময় এটা দেখা যায়, আস্তে আস্তে আসবো। তার আগে আমরা ক্রোমোজোমটা দেখি। ক্রোমোজোম কিচ্ছু জিনিস না, সেটা হচ্ছে ক্রোমোজোমে এই একটা তার থাকে আর একটা তার থাকে। এই দুটো তার থাকে, এই দুটো স্ট্রিংকে বলা হয়েছে ক্রোমাটিড। এই ক্রোমাটিড গুলো এরকম লম্বা লম্বি ভাবে থাকে, আর মধ্যখানটা না একটু জয়েন্ট করে থাকে। তাহলে এইগুলো হচ্ছে ক্রোমাটিড। আর এটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রোমিয়ার। কি নাম? CENTRO, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, বা এটার অনেকে আবার কাইনেটোকোরও বলে। KINETO, কাইনেটো, CHORE, কাইনেটোকোর। তাহলে সেন্ট্রোমিয়ার বা কাইনেটোকোরে এটা জয়েন্ট থাকে, আর এই দুটো স্ট্রিংকে ক্রোমাটিড বলে। কিন্তু যখন আস্তে আস্তে ডিভিশন হয়, মাইটোসিসের ডিভিশন হয়,
তখন এরকম ভাবে আলাদা আলাদা থাকে না। কিভাবে থাকে? তখন একটার সাথে আরেকটা পেঁচিয়ে থাকে। এরকম এই ধরো একটা পেঁচিয়ে এরকম 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 আছে, এর সঙ্গে ও পেঁচিয়ে রয়েছে। ঠিক উলের উল যে আমরা বুনি, উলের বন্ধন এরকম বুনি এইভাবে একটার সঙ্গে আরেকটা পেঁচিয়ে থাকে। এই পেঁচানোটা খুব শক্ত থাকে, যার ফলে এই চট করে খোলা যায় না। ওগুলোকে বলে কয়েলিং, COILING, কয়েলিং। কয়েলিং দু প্রকারের হয়, যেটা খুব তাড়াতাড়ি খুলে যায় সেটাকে বলে প্যারাডাইনামিক, আর যেটা খোলা যায় না সেটাকে বলে প্লেকট্রোডাইনামিক। এটা একটু ক্লিয়ার করে নিই আমরা, কারণ পরীক্ষা হলে তোমাদের প্যারাডাইনামিক প্লেকট্রোডাইনামিক কয়েলটা অনেক সময় আসে। প্লেকট্রোডাইনামিক, এই যে যেটা খোলা যায় না সেটাকে বলে প্লেকট্রোডাইনামিক কয়েল, PLECTO, প্লেকট্রোডাইনামিক, NEMIC, প্লেকট্রোডাইনামিক কয়েলিং। আর আরেকটাকে আমরা বলবো হচ্ছে, সেটাকে বলবো প্যারাডাইনামিক কয়েল, PARANEMIC, প্যারাডাইনামিক কয়েলিং, COILING। এটা হচ্ছে মাইটোসিসে দেখা যায়, এটা হচ্ছে মিয়োসিস, মিয়োসিস। তাহলে মাইটোসিসে আমরা প্লেকট্রোডাইনামিক কয়েলিং দেখতে পাচ্ছি। এটা সহজে খুলতে চায় না, মানে এমন ভাবে টাইট করে থাকে, ক্যানট বি সেপারেটেড। তাহলে এখন আমি ভুল করছি, চিন্তা করে পরীক্ষা না গিয়ে তোমরা ভুল করবে। মনে রাখার ব্যাপার হচ্ছে মাইটোসিসে প্লেকট্রোডাইনামিক কয়েলিং হয়, আর কয়েলিংটা হচ্ছে চট করে খোলা যায়। তাহলে কিভাবে এটা মনে রাখবো? আর মিয়োসিসে হচ্ছে, তো দুটোই পিপি রয়েছে, প্লেকট্রোডাইনামিক। মাইটোসিস কয়েলটা খোলা যায় না, ক্যানট বি, ক্যান নট। তাহলে PMC মনে থাকবে, প্লেকট্রোডাইনামিক, PMC হচ্ছে ক্যানট, M হচ্ছে মাইটোসিস। হতে পারে এটা হলো P মিয়োসিস কয়েল, PMC দুটো হয়ে গেল। তাহলে তাও কি করা যায়? তাহলে আমরা PLMC করে দিই। এই প্লেকট্রোডাইনামিকের এলটা আছে, তাহলে এটা মনে রাখবে PLMC মনে থাকবে। তাহলে একটা মনে থাকবে, আরেকটা সেকেন্ড। তাহলে মাইটোসিসে PLMC একটা মনে রাখো, আর প্যারাডাইনামিকটা পড়ে। তাহলে এটা ক্যানট বি সেপারেটেড ইজিলি, যার জন্য এটা প্লেকট্রোডাইনামিক কয়েল বলে। এমন ভাবে পেঁচানো যায়, খোলা যায়, আর এটা ইজিলি মিয়োসিসে খোলা যায়। এটা অবশ্য আরো ক্লিয়ার হবে যখন মিয়োসিস আমরা করব। গেল, এটা হচ্ছে ক্রোমোজোম। এই আচ্ছা, এই ক্রোমোজোমের মধ্যে যখন এটা ডিভাইড করবে না, এখন তো এই অবস্থা, যখন ডিভাইড করবে তখন এর চারিদিকে একটা ম্যাট্রিক্স হয়ে যায়, এরকম পর্দা তৈরি হয়ে যায়, এরকম হয়ে যায়, এর মধ্যে ম্যাট্রিক্স থাকে। তখন এগুলো স্টাডি করা যাবে, কারণ তখন এগুলো কয়েলিং গুলো ছোট হয়ে কনডেন্স হতে 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 বেশ শক্ত পোক্ত, বেশ মোটা সোটা হয়ে যায়। তখন এগুলোকে স্টাডি করা হয়। সেই স্টাডিটার থেকেই আমরা সবকিছু জানতে পেরেছি, এটা অন্য সময় কিছু দেখা যায় না। তাহলে আমরা ক্রোমোজোম সম্বন্ধে একটা সাধারণ ছোট্ট একটা আলোচনা করে নিলাম। এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, কিনা সেন্ট্রোমিয়ার। আর এটা দুটো থাকে কয়েল, দুটো কয়েলকে বলা হয়েছে ক্রোমাটিড। এই ক্রোমাটিড আর সেন্ট্রোমিয়ার এতটুকু কথা মনে রাখলে ওটা পেরে যাবো, ঠিক আছে? এবার যখন এই সেলটা ডিভাইড করবে
সেই সেলটা প্রথমে হয় কি, তার আগে ইন্টারফেস থাকে, ইন্টারফেসে মোটা সোটা হয়ে ডিএনএটা ডাবল হয়ে যায়, সবকিছু হয়ে এখন ডিভিশনের জন্য তৈরি। তো ডিভিশন যখন তৈরি হবে তখন সেলটা বড় টড় হবে, সবকিছু খাওয়া দাওয়া সব থাকবে। থাকার পরে এবার নিউক্লিয়াসে কি হয়, এই ক্রোমোজোমগুলো আস্তে 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 ছোট হয়ে যায়। ছোট হওয়ার পর নিউক্লিয়াস পর্দাগুলো নষ্ট হয়ে যায়, নিউক্লিয়াস চলে যায়, তারপরে এইগুলো মধ্যখানে আসে, এসব অনেক রকম আছে। তো এত বড়টাকে আমরা জানার জন্য আমরা কি করি, আমরা এটাকে কতগুলো ফেজে ভাগ করে নিয়েছি ফর আওয়ার কনভেনিয়েন্স। নট যে একটা হলো তারপরে আরেকটা হবে, এটা শেষ হলে আরেকটা হবে, 4টা ফেজে আমরা জানি। ফেজ নাম্বার 1 আমরা কি বলি, প্রোফেজ, PRO প্রো, PHAS প্রোফেজ। 2 নাম্বার হচ্ছে মেটাফেজ, তারপরে 3 নম্বরে আমরা জানি অ্যানাফেজ, তারপরে 4 নম্বরে হচ্ছে টেলোফেজ। আমি যখন পরীক্ষা দিয়েছি তখন লিখতে গিয়ে আমি করেছি কি, তোমাদের বলি এখন আর কাউকে লজ্জা নেই, প্রোফেজ লিখেছি, তারপরে অ্যানাফেজ লিখেছি, তারপরে মেটাফেজ, তারপরে টেলোফেজ করেছি। ভাই ভুল হতেই পারে, কিভাবে মনে রাখবো? প্রো মানে আদি, এটা সময় কোনো ভুল হবে না, প্রোফেজে আগে হবে। আর এটা টেইল, টেইল থেকে এসছে, টেইল মানে লেগস, তাই হচ্ছে টেলোফেজ। এই দুটো আগে লিখলে প্রোফেজ আর টেলোফেজ। এবার এইটা কিভাবে মনে রাখবো, এটা এম, এটা এ, মা, তাহলে কি বলা, এম এ, এটা হচ্ছে আসবে, এই এতটুকু মাথায় রাখবে মা। আর ওইখানে রাখবে PLMC, ইলেকট্রনিক কয়েল। আচ্ছা, তাহলে এই যে 4টা ফেজ, এই 4টা ফেজ নিউক্লিয়াসটা ডিভাইড করে। আমি সাইটোপ্লাজমে এখন আসিনি, তো ইউজুয়ালি সেল ডিভিশনকে সবাই নিউক্লিয়ারের ডিভিশন বলে। নিউক্লিয়াসের ভালো নাম হচ্ছে ক্যারিয়ন। কি নাম? ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, KARYON, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। এই ক্যারিয়নটা নিউক্লিয়াসটা ডিভাইড হয়, তাই আমরা এটাকে বলি ক্যারিওকাইনেসিস। কি নাম? KARYO, ক্যারিও, KINESIS, ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়ার ডিভিশন। ক্যারিয়ন থেকে কথাটা আসে। আর আদি নিউক্লিয়ার যুক্ত, মানে এটা যখন মডার্ন সেলের ভিতরে নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওলাস আছে, নিউক্লিয়ার রেটিকুলাম আছে, সবকিছু থাকলে এদের বলে মডার্ন নিউক্লিয়াস। তখন এটাকে অনেকে বলে হচ্ছে ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক সেল। আর যেগুলোর মধ্যে এই সবকিছু নেই, আদি নিউক্লিয়াস যুক্ত, তাদের বলা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, PRO, প্রোক্যারিওটিক সেল। কথাটা এসছে প্রো মানে আদি, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস থেকে ক্যারিওটিক এসছে, প্রোক্যারিওটিক সেল। আর নতুন নিউক্লিয়াস, মডার্ন নিউক্লিয়াস যুক্ত, তাদের বলা হচ্ছে ইউক্যারিওটিক সেল। নিউক্লিয়ার ডিভিশনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজমের ডিভিশনকে কি বলবো? সাইটোপ্লাজম, সাইটোকাইনেসিস, KINESIS। এগুলো সোজা জিনিস, তোমরা পড়েছো, আমি জাস্ট রিপিট করে দিচ্ছি। তাহলে এই যে নিউক্লিয়াসের ডিভিশন হয়, তো সাইটোপ্লাজমও কিন্তু ডিভিশন হয়, ওটাকে রাখতে পারতো না, সেল ডিভিশনে শুধু এই কয়টা রেখেছে, এটা ঠিক না। সাইটোকাইনেসিসের একটা নিউক্লিয়াসের ডিভিশনে 4টা ফেজ, তারপরে হয় আমরা লিখে দিয়েছি ইন্টারফেজ। আরে এর মধ্যে তো আবার ইও আছে, সাইটোকাইনেসিসও হয়। তাহলে ক্যারিওকাইনেসিস ফলোড বাই সাইটোকাইনেসিস। তাহলে এটা 5 নম্বরে দিয়ে দিই, সুবিধা হবে। সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিসের পরে নতুন সেল তৈরি হলো। ওই নতুন সেলটা তখন আমি দেখালাম না,
ওই নতুন সেলটা তখন আস্তে 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 বড় হয়, ম্যাচিওর হয়। ম্যাচিওর হলে তারপরে তার মতন করে কি হয়, একটা বাচ্চা মেয়ে ছোটবেলা তাকে বিয়ে দিয়ে দেবো, হবে না, ম্যাচিওর না। বাচ্চাটা আস্তে 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 বড় হবে, বড় হওয়ার পরে তার বিয়ে হবে। আমরা কথার কথা বলি না, তার দুটো ফেজ আছে মানুষের। একটা হচ্ছে যখন বড় হয় ভেজিটেটিভ ফেজ বলে, তারপরে যখন সে রিপ্রোডাকশনের জন্য তৈরি হয় তখন তাকে রিপ্রোডাক্টিভ ফেজ বলা হয়। দেখবে অনেক গাছপালা ছোটবেলায় গাছটা বড় হতে থাকে ভেজিটেটিভ ফেজ এটাকে বলে। তারপরে বলা হয় হচ্ছে রিপ্রোডাক্টিভ ফেজ, তখন সে রিপ্রোডাকশনের জন্য গাছটা তৈরি হয়। তখন গাছের দেখবে গাছটা নানা রকম ফুল দিয়ে নিজেকে সাজিয়ে রাখে পতঙ্গকে আকৃষ্ট করার জন্য। সাধারণ মেয়েরাও দেখবে একটু যখন মোটামুটি বড় ঠাকুর হলো তখন দেখবে নিজেরা একটু সাজগোজ করে, তাহলে রিপ্রোডাক্টিভ ফেজ তার এসে গেছে। এটা এমন কিছু অন্যায় না, এটা গাছপালাতে দেখা যায়, পাখিদের মধ্যে দেখা যায়, সবার মধ্যেই দেখা যায়, এমন কিছু অন্যায় ব্যাপারটা না, একটু সাজগোজ কর। তাহলে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে প্রোফেজ হয়ে গেল, তারপরে মেটাফেজ হবে, তারপরে অ্যানাফেজ হবে, তারপরে টেলোফেজ হবে। কখনো এটা, কারণ এই চারটা স্টেজ, এইটা গেলাম গিয়ে এখানে দাঁড়ালাম 2 মিনিট রেস্ট নিলাম, তারপরে এটা হলো, তা না। ইট ইজ এ ডাইনামিক ফেজ। একটা শেষ হতে হতে আরেকটা শুরু হয়, আরেকটা হলে আরেকটা শুরু হয়, এরকম হয়। কিন্তু আমরা দেখা গেছে যে মেটাফেজে এই ইভেন্টস গুলো এরকম। তো এখন যদি মেটাফেজের কিছু যদি এখানে লিখে দেয়, এমন কিছু অন্যায় হবে না, ঠিক তো? তাই প্রত্যেকটা পাবে সিকোয়েন্সে লেখাটা ভালো। এখন দেখি আমরা এইটা প্রোফেজ নিয়ে আলোচনা করব। প্রোফেজটা হচ্ছে সবচেয়ে বড়, এগুলো খুব একটা বড় না, ছোট 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 ছোট। প্রোফেজে কি হয়, হোয়াট ইজ দেয়ার ইন প্রোফেজ? প্রোফেজ আদি ফেজে কি হয় সেটা বড় হয়েছে, এই হয়েছে। প্রোফেজে জলটা এর মধ্যে নিউক্লিয়ার যে ফ্লুইড থাকে বা নিউক্লিয় রস, নিউক্লিয়ার ফ্লুইড, সেগুলো আস্তে আস্তে গিয়ে গিয়ে ক্রোমোজোম গুলো একটু ছোট হতে থাকে, কনডেন্সড হতে থাকে। কিভাবে? কয়েলিং গুলো এভাবে পেঁচিয়ে 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 পেঁচিয়ে, যেরকম তোমরা এই দেখেছো ওই সাইকেলের যে ব্রেক ট্রেকের পিছনে এরকম রিং কতগুলো থাকে, এরকম চাপানো অবস্থা থাকে। ওটা যখন খোলা অবস্থা থাকে লম্বা থাকে, ওটা যখন ছোট হয়ে যায় স্প্রিং এর মতন, স্প্রিংটা তখন ছোট্ট হয়ে যায়, তখন ভালো করে দেখা যায়, তাই তো? সেরকম এগুলো ছোট 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 ছোট, এগুলো কয়েলিং হতে 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 কনডেন্সড হয়। কনডেন্সড হওয়ার পরে এর ভেতরে কি তৈরি হবে? ক্রোমোজোম গুলো আস্তে 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 যে ক্রোমোজোমের মতন দেখতে হবে, মোটামুটি পুরোটা হবে না, ক্রোমোজোমের মতন দেখতে হবে। এই হলো, এই একটা হলো, এই একটা হলো, আরেকটা ধরো অন্য কালার দিয়ে যদি আঁকি, সেটা হলো লাল, এরকম হলো। ঠিক এটার মতন দেখতে আরেকটা তৈরি হবে, আরেকটা ধরো এরকম হলো দেখতে, এরকম হলো, এবং নানা রকম ভাবে হয়। কেন হয়? সেটা হচ্ছে এর ভেতরে যে সেন্ট্রোমিয়ারটা থাকে, এই সেন্ট্রোমিয়ারের পজিশনটা বিভিন্ন ক্রোমোজোমে বিভিন্ন রকম জায়গায় থাকতে পারে, কিন্তু সেই ক্রোমোজোমে সেই জায়গায় সেইভাবে ওটা থাকবে, এবং এগুলো জোড়া 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 এরকম ভাবে থাকে। মানুষের যেরকম ধরো আমরা জানি কপিয়ার ক্রোমোজোম 23 pairs of chromosome, 23 pairs of chromosome আছে মানুষের। তো এরকম 23 জোড়া নানা রকম থাকে, তার সেন্ট্রোমিয়ারটা আলাদা আলাদা থাকে, মানে সেন্ট্রোমিয়ারের লোকাসটার উপর নির্ভর করে এইগুলোকে তখন স্টাডি করা হয়। পার্টিকুলার বুঝতে হবে যে সেন্ট্রোমিয়ারের লোকাসটা এখানে। লোকাস কি জানো? তোমাদের লোকাস হচ্ছে, তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়েছো, ধরো এখানে একটা পয়েন্ট, আমরা কিভাবে জানবো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ? তাহলে এক্স এর ধরো 1 2 3 4 এ আছে, 4 এ এখানে, তাহলে এখানে বলবো x4, ঠিক আছে? আর এখান থেকে ধরো ওয়াই যদি যায়, তাহলে 1 2 3 4 5, তাহলে আমরা বলবো y5। এইটা হচ্ছে লোকাস।
সেই ক্রোমোজোমে এই যে ক্রোমোজোমগুলোর যে সেন্ট্রোমিয়ারটা কিন্তু আলাদা আলাদা থাকে। এখানে একটা থাকে, কোন কোন ক্রোমোজোমের এইখানে থাকে, এটা অনেক বড় থাকে। এর মধ্যে ওই কি যেন ছিল, ক্রোমাটিড গুলো থাকে। আর সেন্ট্রোমিয়ারের অবস্থানটা দেখো দূরে। এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী অবশ্য ক্রোমোজোমকে আবার ভাগ করা যায়। কিভাবে? সেটা হচ্ছে যেটা মধ্যে থাকে সেন্ট্রোমিয়ার, তাকে বলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। একটু দূরে চলে গেলে সেটাকে বলে অ্যাক্রোসেন্ট্রিক। অনেকে আবার আজকাল নাম দিচ্ছে সাব মেটাসেন্ট্রিক। দরকার নেই, আমাদের অ্যাক্রোসেন্ট্রিক মনে রাখো। মেটাসেন্ট্রিক হচ্ছে মিডিলে, তারপরে মিডিলের থেকে এই হচ্ছে মিডিলে, তাকে বলে মেটাসেন্ট্রিক। এটা থেকে একটু এদিকে চলে গেল বা এদিকে চলে গেল সেন্ট্রোমিয়ারটা, তাকে বলা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক। সেন্ট্রোমিয়ার একটা টেইল একদম যদি লাস্টে চলে যায় সেটাকে বলা হয় হচ্ছে তোমার কি টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এবং বিভিন্ন ধরনের ক্রোমোজোম গুলো এখানে তখন আস্তে 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 কনডেন্সড হতে থাকে। কোথায় হয়? প্রোফেজের প্রথম দশায়। প্রথম দশায় কি হয়? সেটা হচ্ছে নিউক্লিয় রসগুলো আস্তে আস্তে কমে যায়, ক্রোমোজোম গুলো কয়েলিং হয়ে আস্তে 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 আনকয়েল হয়ে আস্তে আস্তে মোটা এবং দেখতে মোটামুটি মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যায়। এবং সেই ক্রোমোজোম গুলোর যে কি জন্য সেন্ট্রোমিয়ার গুলো আলাদা আলাদা অনুযায়ী, এবং প্রত্যেকের কিন্তু এর ভিতরে একটা জিনিস ভালো জানার আছে, সেটা হচ্ছে এই যে ক্রোমোজোম গুলো না, একটা হচ্ছে বাবার থেকে আসে, আর এর সঙ্গে আরেকটা আঁকিনি, এরকমই দেখতে, সেটা হচ্ছে মায়ের থেকে আসে। এই দুটো এইভাবে থাকে, এদের হোমোলোগাস ক্রোমোজোম বলে। কি বলে? হোমোলোগাস ক্রোমোজোম। কারণ হচ্ছে এই যে ক্রোমোজোমের পেয়ারগুলো, এই পেয়ারগুলো এইভাবে 23 জোড়া, মানুষের ক্ষেত্রে 23 জোড়া এবং 23 জোড়া ক্রোমোজোম আলাদা আলাদা হয়ে তৈরি হয়ে গেল। তখন কি হয়? এই ক্রোমোজোম গুলো সবাই এই নিউক্লিয় পর্দার এখানে গিয়ে জড়ো হতে থাকে এবং পর্দার ওখানে জড়ো হতে থাকে। কি বললাম? নিউক্লিয় পর্দার এখানে লেগে যায়। কটা? 23 জোড়া। তার মানে 23 জোড়া মানে 23 দুগুণে 46টা। 46টা এরকম লেগে যাবে। এর মধ্যে একটা ক্রোমোজোম আছে, বলবো? আচ্ছা, একটা ক্রোমোজোম আছে, যেই ক্রোমোজোমটা এই নিউক্লিয়ার নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসের সঙ্গে একটু টাচ করা থাকে, সেটাও লেগে যায়, সেটাও এখানে লেগে গেল। তখন এই নিউক্লিওলাসটা আস্তে 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 অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হয়ে এই নিউক্লিওলাসটা এদিকে একটা অংশ চলে যায়, এদিকে একটা অংশ চলে যায়, এগুলো সব এখানে লেগে গেল। যেই লেগে গেল কোনো অজ্ঞাত কারণে, প্রথমে তো চারিদিকে লেগেছিল, কেন লেগেছিল জানা হয়নি। তারপরে বললাম যে নিউক্লিওলার অর্গানিজমটা ডিভিশন করেও সেই যে পেয়ার অফ ক্রোমোজোম আছে, এক পেয়ার, সেটাও এখানে লেগে গেল। লেগে যাওয়ার পরে তখন এই নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। ক্লিয়ার? হ্যাঁ। এটা হলো এই অবধি হলো। হয়ে এবার কি হলো? সাইটোপ্লাজমের মধ্যে কারণ ওরা এখানে লাগানো ছিল, কিন্তু যে নিউক্লিয় পর্দাটা গলে গেল, তখন এই ক্রোমোজোম গুলো সাইটোপ্লাজমের মধ্যে সাঁতার কাটতে থাকে। এবার পুরো সেলটার মধ্যে সাইটোপ্লাজম আছে। আসো, এই পুরো সেল মধ্যে সাইটোপ্লাজম আছে। এই যে সময়টা, এটাকে বলা হয় হচ্ছে মেটাফেজ। মেটাফেজে ক্রোমোজোম গুলো এইসব জায়গায় থাকে, সাইটোপ্লাজমের মধ্যে থাকে। সাইটোপ্লাজমের
বইয়ের মধ্যে লিখেছে দেখবা ইকুয়েটোরিয়াল রিজনে থাকে। এটা মাথায় কিছু দিয়ে আসে না। ইকুয়েটোরিয়াল রিজন কিভাবে বোঝাবো আমি দেখো, এই মনে করো একটা জলের কলসি, মনে করো একটা জলের কলসি, ঠিক আছে? এই জলের কলসিতে ধরো আমি এতটা অব্দি জল ভরলাম, এই অব্দি জল ভরা আছে, আর জলটা আমি ফেলে দিয়েছি। এইটাকে বলা হয় ইকুয়েটর, ইকুয়েটোরিয়াল, ইউআর, ইকুয়েটোরিয়াল রিজিয়ন। তার মানে বিষুবরেখা কি বলো আমরা, এই ইকুয়েটোরিয়াল রিজিয়ন, এখান থেকে হাত দিয়ে দেখবে যে জলটা এরকম রয়েছে, তাই তো? হ্যাঁ, এইখানে রয়েছে। এই ক্রোমোজোম গুলো এই ইকুয়েটোরিয়াল রিজিয়নে তখন আসে। এই ইকুয়েটোরিয়াল রিজনে এদিকেও সাইটোপ্লাজম আছে, এদিকেও সাইটোপ্লাজম আছে, কিন্তু হ্যাপাজারেট কোন সময় থাকে না। এরকম হ্যাপাজারেট থাকবে না। ইকুয়েটোরিয়াল রিজিয়নে 23 জোড়া এখানে অবস্থান করবে। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, এরকম করে এই ইকুয়েটোরিয়াল রিজিয়নে এই জলটার মধ্যে থাকবে। এবং এর যে সেন্ট্রোমিয়ার, এর সেন্ট্রোমিয়ার সেম, এইটাকে বলা হোমোলোগাস ক্রোমোজোম। একটা অ্যাকচুয়ালি এই ক্রোমোজোমের একটা ছিল মাদার ক্রোমোজোম, একটা হচ্ছে ফাদার ক্রোমোজোম। তখন ওগুলো এখানে আসবে ইকুয়েটোরিয়াল রিজিয়নে, একদম প্লেন ভাবে রেডিয়ালি সাজানো থাকে। রেডিয়াল মানে রেডিয়াস, এটা রেডিয়াসে এরকম করে গোল করে সাজানো থাকবে, এটাকে বলে মেটাফেজ। তখন একটা প্লেটের মতন দেখা, তাকে বলে মেটাফেজিক প্লেট। এই মেটাফেজ প্লেটে যখন ক্রোমোজোম গুলো আসলো, তখন সেন্ট্রোমিয়ার গুলো এখানে আর এখানে টার্গেট করবে। একটা জিনিস আমরা বলতে ভুলে যাইনি, ইচ্ছা করে ভুলেছি, সেটা হচ্ছে এখানে একটা কি থাকে, নিউক্লিয়াসটা ছিল, নিউক্লিয়াস ছিল, এখানে একটা এরকম পর্দাযুক্ত থাকে, এটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল প্রোটিনটার নাম কি? সেন্ট্রিওল, সেন্ট্রিওলটা এই নিউক্লিয়াস হওয়ার আগে এটা হচ্ছে সাইটোপ্লাজমে ছিল। আমরা পড়াচ্ছি কি নিউক্লিয়াসের ইভেন্টস, এর মধ্যে সাইটোপ্লাজমও একটা ইভেন্ট হয়। সেই সাইটোপ্লাজমে যে সেন্ট্রিওলটা, এটা দুভাগে ভাগ হয়, এই একটা, দুটো সেন্ট্রিওল হয়ে যায়। এই ডিভিশনের আগে একটা সেন্ট্রিওল এইখানে চলে যায়, একটা সেন্ট্রিওল, অর্ধেক সেন্ট্রিওল এখানে চলে আসে। তাহলে এই সেন্ট্রিওলটা এখানে থাকে না। ক্লিয়ার? আচ্ছা, এই সেন্ট্রিওলটা এখানে থাকে না, তখন সেন্ট্রিওলটা দুভাগে ভাগ হয়ে দুদিকে চলে যায়। দুদিকে গেলেই তো হলো না, তখন এই সেন্ট্রিওলের এইখানে আশেপাশে টোটাল সাইটোপ্লাজম না, এর আশেপাশে যে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম করে কি এটাকে একটু ঢেকে রাখে, পর্দা তৈরি করে, in the form of radiating fibers. What is that? Radiating fiber মানে রেডিয়েট করে একটা ফাইবার, এরকম রেডিয়েটিং ফাইবার দিয়ে এটাকে এই করে রাখে, রেডিয়েটিং ফাইবার দিয়ে। এইটাকে বলা হয় অ্যাস্টার, ASTER, অ্যাস্টার।
এটা বলা হয় অ্যাস্টার। এটা কি হলো তোমার নিউক্লিয়াসের মধ্যে হলো, আর এটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে কাজটা হলো। দুটো সেন্ট্রিওলটা দুটো সেন্ট্রিওলে ভাগ হয়ে গেল, তার চারিদিকে অ্যাস্টার বেস বেরোলো। এই বেস রে মনে হচ্ছে রে বেরোচ্ছে এরকম করে থাকে, এটা বলে অ্যাস্টার বেস, বা সংক্ষেপে এগুলোকে বলে অ্যাস্টার। এবার এই যে ক্রোমোজোমগুলো এখানে তৈরি হয়েছিল, আগের কথায় চলে আসি, এই যে ক্রোমোজোমগুলো তৈরি হয়েছিল, এই ক্রোমোজোমগুলো ক্রোমোজোমে কি লিখেছিলাম, এটাকে কি বলেছিলাম, সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার অনুযায়ী তখন এইখান থেকে না কতগুলো সাইটোপ্লাজম থেকে হতে পারে, সেটা হচ্ছে ইসেদের ক্ষেত্রে, প্ল্যান্টের ক্ষেত্রে, আর হিউম্যান বা অ্যানিম্যালের ক্ষেত্রে এই সেন্ট্রিওলটা থাকে। দিস সেন্ট্রিওল ইজ অ্যানিম্যাল। যখন অ্যানিম্যাল সেল ডিভাইড হয় এই সেন্ট্রিওলটা ডিভাইড হয়, কিন্তু প্ল্যান্ট সেলে সেন্ট্রিওল থাকে না। হবে কেমন করে, সেটা হচ্ছে সাইটোপ্লাজম থেকেই তৈরি হয়। তখন এইটাকে বলা হয়, এই যে মাইটোসিস, এই মাইটোসিসটাকে বলা হয় ASTRAL, অ্যাস্ট্রাল মাইটোসিস। কি বললাম, অ্যাস্ট্রাল মাইটোসিস, যেটা অ্যাস্ট্রাল থেকে তৈরি হয়, মানে সেন্ট্রিওল থেকে তৈরি হয়। আর যাদের সেন্ট্রিওল না সাইটোপ্লাজম থেকে তৈরি হয় তাদের বলে অ্যাস্ট্রাল, অ্যাস্ট্রাল মাইটোসিস। পরীক্ষায় অনেক সময় ছোট ছোট কোশ্চেন দেয়, অ্যাস্ট্রাল মাইটোসিস কাকে বলে, এটা হচ্ছে অ্যাস্ট্রাল মাইটোসিস হচ্ছে অ্যানিম্যাল সেলে হয়, তাদের সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওল ভাগ থাকে। অ্যাস্ট্রাল কাকে বলে, প্ল্যান্ট সেলে সেন্ট্রিওল থাকে না, তখন সাইটোপ্লাজম থেকে এরকম দুটো তৈরি হয়, স্পিন্ডল হয়। এবং এইখান থেকে কিছু দাগ দিয়ে দেবো আমি এখন। এইখান থেকে একটা ফাইবার তৈরি হয়, এই ফাইবারটা এখান থেকে এখানে চলে আসে, লেগে যায়। এই ফাইবারটা এখান থেকে এখানে লেগে যায়, এই ফাইবারটা আবার এখান থেকে এখানে লেগে যায়, এই ফাইবারটা এখান থেকে এখানে লেগে যায়। এগুলো সাইটোপ্লাজম থেকে তৈরি হয় বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তো এইটার থেকে এইটা যদি জয়েন্ট থাকে, সেই ফাইবারগুলোকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস ফাইবার, CONTINUOUS, কন্টিনিউয়াস FIBR ফাইবার, কন্টিনিউয়াস ফাইবার। আর কিছু ফাইবার থাকে, সেগুলো এই যে এটাকে কি বলে, সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের সঙ্গে লেগে লেগে থাকে, এটা এদিকে লেগে থাকে, এটা এখানে লেগে থাকে, এটা এখানে লেগে থাকে। এই 23 জোড়া, তার মানে এটা কত হবে, এখানে 46টা আছে, 23 ডিভাইডেড 46টা আছে, টোটাল 46টা তৈরি হবে। এদিকে তোমার 23টা, ওদিকে 23টা তৈরি হবে, না টোটাল 46টা তৈরি হবে। কোনটা, টোটাল 46টা তৈরি হবে। এদিকে 46টা, এদিকেও 46টা তৈরি হবে, এইটা মনে রাখবে। এইবার এই যে ক্রোমোজোমটা, ক্রোমোজোম গুলোকে এই যে ফাইবার গুলো, এগুলোকে কন্টিনিউয়াস ফাইবার বলে, আর এইটার নাম দিলাম হচ্ছে তোমার কোথায় লিখি, এইখানে, সেটাকে বলে ক্রোমোজোমাল ফাইবার, CHROMOSOMAL, ক্রোমোজোমাল FIBR, ক্রোমোজোমাল ফাইবার। আর এটাকে বলে কন্টিনিউয়াস ফাইবার। কন্টিনিউয়াস ফাইবার সেন্ট্রোজোম টু সেন্ট্রোজোম, আর ক্রোমোজোম ফাইবার ক্রোমোজোমে অ্যাটাচ হয়ে থাকে। তো এইবার যখন ক্রোমোজোমে অ্যাটাচ হয়ে গেল, এটাকে বলে মেটাফেজ। মেটাফেজ, এই জায়গাটা একটা প্লেটের মতন দেখায়, তখন তাকে মেটাফেজ প্লেটও বলে। গেল মেটাফেজ। মেটাফেজের পরে আমরা কি পড়েছি, সেটা হচ্ছে তোমার, তোমরা পড়েছো, এখন মনে করতে পারছো নিশ্চয়ই, সেটাকে বলা হয়েছে অ্যানাফেজ। এই অ্যানাফেজটা খুবই ছোট, প্রোফেজ, মেটাফেজ, প্রোফেজ A, মেটাফেজ B, C হচ্ছে অ্যানাফেজ, অ্যানাফেজ হচ্ছে ক্রোমোজোমের মুভমেন্ট লক্ষ্য করে। কি
chromosomal movement is noticed in anaphase. এই যে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারের সঙ্গে লেগে আছে, এইগুলোর সঙ্গে এবার টানতে শুরু করবে। তার মানে এদিকেও যাবে, এদিকেও যাবে। টোটাল এদিকে 46টা তার হয়েছে, এদিকেও 46টা তার হয়েছে। মনে রাখবে এটা, কারণ মাইটোসিসের এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মিওসিসের অন্য জিনিস পড়াবো, এই জিনিসই পড়াবো, তখন বুঝে যাবে ডিফারেন্সটা। এবার 46টা তার দিয়ে আমি এভাবে টেনে তুলবো, এদিক দিয়ে 46টা তার টেনে তুলবো, তাহলে দুটো সেল তৈরি হবে। এদিকেও 46টা ক্রোমোজোম যাবে, এদিকেও 46টা যাবে। হ্যাঁ, পুরো ক্রোমোজোম না, হাফ ক্রোমোজোম হলো তো ক্রোমোজোম, তো সেটাকে ডটার ক্রোমোজোম বলবো। এই যে 46টা তার দিয়ে টানবে, কিভাবে আসে এই কথাটা? বলছে যে ফাইবার গুলো আছে না, এই ক্রোমোজোমাল ফাইবার, কন্টিনিউয়াস ফাইবার, এই যে ফাইবারের মধ্যে তোমার প্রোটিন আস্তে আস্তে চলে যায়। এখান থেকে এক একটা করে প্রোটিন ছাড়তে থাকে, শেষ হতে থাকে, তখন এটা আস্তে আস্তে যায়। এখান থেকে একটা করে প্রোটিন ছাড়তে থাকে, তখন হয়ে যায়। বা কন্টিনিউয়াস ফাইবারও বলে যে এখান থেকে একটা টানের ফোর্স হয়, তার জন্য হতে পারে। অনেকে আবার বলে যে না, এই হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড এখানে যুক্ত থাকে। কয়েলিং ফলিং দিলাম না এখন। এই যে সেন্ট্রোমিয়ারটা, এই সেন্ট্রোমিয়ারটা চিড়ে যায়, এই দিক দিয়ে এটা টান দিয়ে এখানে নিয়ে যায়, এখান থেকে এটা টান দিয়ে নিয়ে যায়। এই যে দুটো সেন্ট্রোমিয়ারের মধ্যে এখানে একটা রিপালসিভ ফোর্স তৈরি হয়। ওরা এতদিন একসাথে ছিল, হঠাৎ ঝগড়া হয়, ওকে ঘুষি মারে, ঘুষি মারার পরে ওরা তোর সঙ্গে থাকবোই না, এই জন্য ওই এম করে চলে যায়, সেন্ট্রোমিয়ার দুভাগে ভাগ হয়। এই সেন্ট্রোমিয়ার যখন দুভাগে ভাগ হয়, তখন এইটা এখানে চলে গেল, এই দেখো এই চলে গেল, আর এই একটা ক্রোমাটিড এখানে চলে গেল। এখানেও কি হলো, এখানে এই সেন্ট্রোমিয়ার চলে গেল, আর এই ক্রোমাটিডটা এখানে চলে এলো। মনে থাকবে? এইটার মধ্যে নতুন করে সেন্ট্রোমিয়ার একটা তৈরি হলো, আর এটা অফ হয়ে গেল। বুঝতে পেরেছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মধ্যখানে লম্বালম্বি ভাবে বা লঙ্গিটিউডালি the chromosome splits at the centromere. এই সেন্ট্রোমিয়ারটা যখন এই দিক দিয়ে এদিকে চলে যায়, ওর মধ্যে কতগুলো ফাইবার দেখতে যা পাওয়া যায়, সেইটাকে বলা হয় হচ্ছে ইন্টারজোনাল ফাইবার। এই ধরো এখান থেকে দুটো ক্রোমাটিড এদিকে চলে যাচ্ছে, একটা অর্ধেক এদিকে অর্ধেক চলে যাচ্ছে, আর এই যে ফাইবার গুলোকে বলা হয় ইন্টারজোনাল ফাইবার। ক্লিয়ার? এবার ক্রোমোজোম গুলো কোথায় কটা গেল? এদিকে 46টা গেল, এদিকে 46টা গেল। তাহলে এদিকে 46টা তৈরি হলো, এদিকে তৈরি হলো। এইবার চলে এলো টেলোফেজ, ফেজ। টেলোফেজ চলে এলো মানে টেইল এন্ডে চলে এলাম আমরা। এবার টেলোফেজ যখন আসলো এখানে ক্রোমোজোম গুলো সব আবার, এর মধ্যে আমি তোমাকে বলেছিলাম আরেকটা ক্রোমোজোম আসে, সেটার মধ্যে এরকম ছিল এই জায়গাটায়, ছিল এই জায়গাটায়, না দুটো এক জায়গায় দুটো, এই কোন একটা ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমে এই সেন্ট্রোমিয়ার, তারপরে আরেকটা কনস্ট্রিকশন দেখা যায়, এখানে বলেছিলাম নিউক্লিয়ার অর্গানাইজার, সেটাও তো ফেটে ভেঙে ওদিকে অর্ধেকটা গেছে, এদিকে অর্ধেকটা গেছে। তো মনে করো সেই অর্ধেকটা এখানে এসছে। কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দেবো। এই নিউক্লিওলার অর্গানাইজারে যখন আসে, তখন এই নিউক্লিওলাস আবার তৈরি হয়ে যায় এখান থেকে। এখানে নিউক্লিওলার অর্গানাইজার থেকে একটা ক্রোমোজোম থাকে যেটা নিউক্লিওলার অর্গানাইজারের সঙ্গে যুক্ত, নিউক্লিওলাস তৈরি করে। নিউক্লিওলাস তৈরি হয়ে গেল, ক্রোমোজোম গুলো আলাদা গেল, এদিকে 46টা ক্রোমোজোম, এদিকে 46টা ক্রোমোজোম, এটাকে বলে টেলোফেজ।
এই টেলোফেজে নিউক্লিয়ার অর্গানিজম তৈরি হলো, এবার এর চারিদিকে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হলো, এর চারিদিকে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়ে একটা নিউক্লিয়াস তৈরি হলো। আর এই হলো, আর এই সাইটোপ্লাজমটা আস্তে 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 ডিপ হয়ে 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 দুটো ভাগে ভাগ হয়ে গেল, সেটা হলো সাইটোকাইনেসিস। টেলোফেজে হচ্ছে টেইল এন্ডে হয়, নিউক্লিয়ার অর্গানাইজার থেকে নিউক্লিওলাস তৈরি হয়, আর নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়, ক্রোমোজোমগুলো আবার সেই জালিকার মতন এই সেলটার মধ্যে তৈরি হবে। কিরকম? এই ক্রোমোজোমগুলো তখন আবার গলে টলে এটাকে বলে নিউক্লিয়াস। এই একটা নিউক্লিয়াস হলো, নিউক্লিয়াস তৈরি হলো, আর এই ক্রোমোজোমগুলো এরকম আর দেখতে পাওয়া যাবে না, অদৃশ্য হয়ে গেল, কোনো এক অজ্ঞাত কারণে অদৃশ্য হয়ে গেল। এই একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস তৈরি হলো, এরকম সেম টু সেম একটা নিউক্লিয়াস তৈরি হলো। তাহলে নিউক্লিয়াসের ডিভিশনটা কমপ্লিট হলো, নিউক্লিওলাস আর এখানে ক্রোমোজোমগুলো থেকে গেল। আর তোমার এই সাইটোপ্লাজমটা আস্তে আস্তে ডিভাইড করে সাইটোপ্লাজম এইভাবে একটা সাইটোপ্লাজম ধরে ফেললো, এটাকে সাইটোপ্লাজম হলো। তাহলে এদিকে 46টা ক্রোমোজোম, ওদিকে 46টা ক্রোমোজোম যুক্ত দুটো ছোট সেল তৈরি হলো। এবার তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে আগের যে আপনি ক্রোমোজোমটা পড়ালেন, এই ক্রোমোজোমে একটা এরকম দুটো ছিল, একটা সেন্ট্রোমিয়ারে যুক্ত ছিল, এদিকে ঢাকানো ছিল, এরকম ঢাকানো না হয় পরে আবার হবে, ঠিক আছে। তাহলে এই যে এইটা তো একটা গেল, এটারও তো একটা গেল নিচে, তাহলে এটাকে আপনি ক্রোমোজোম বলছেন কি করে? প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, বলো না ভাই, এটাকে তুমি সিস্টার ক্রোমোজোম বলো। দুটো সিস্টার ক্রোমোজোম, নতুন সিস্টার ক্রোমোজোম গুলো এখানে থাকছে, এখানে থাকছে, সেইগুলো এরকম ছোট ছোট থাকে। এইবার তৈরি হয় ইন্টারফেস। ইন্টারফেস তাহলে এগুলো হচ্ছে অপত্য সেল বা ডটার সেল, বা ডটার সেল উইথ ডটার ক্রোমোজোম, তার ভিতরে একটা ক্রোমাটিড আছে। এইবার আসলো ইন্টারফেস। এবার এতখানি খাটনি খাটার পরে ওরা রেস্ট নেয়, তখন সেটাকে বলা হচ্ছে গ্যাপ 1। তার মানে একটা টেলোফেজের পরে ইন্টারফেস আছে, ইন্টারফেজে এবিসি করে তিনটে ভাগ হয়, এ বি সি, এটাকে বলে গ্যাপ 1। তারপরে এস ফেজ থাকে, তারপর গ্যাপ 2 থাকে। যেই হয়ে গেল ইন্টারফেজের কমপ্লিট হয়ে গেল, হওয়ার পরে সেলটা আবার ডিভিশনের জন্য তখন বড় এরকম হয়ে গেল। তার ভিতরে এখন এই জায়গাটা আমরা করতে হবে, গ্যাপ 1 মানে একটু গ্যাপ হয় এটার মধ্যে, তারপর কিছু গ্যাপ নিল, গ্যাপ নেওয়ার পরে এই সিনথেসিস ফেজ আছে, এস হচ্ছে সিনথেসিস ফেজ, HYATHESIS, আর এটাকে বলে জিএপি, গ্যাপ 1, এটাকে বলে গ্যাপ 2। এই সিনথেসিস সময় এইখানে ওই যে ক্রোমোজোমগুলো আমি পড়ালাম তোমাদের, যে যার ভিতরে তোমার একটা মাত্র ক্রোমাটিড যুক্ত যে ক্রোমোজোমটা ছিল, ক্রোমোজোমটা চিড়ে গেছে, তো এই অর্ধেকটা চিড়ে গেছে। চিড়ে যাওয়ার পরে একটা ক্রোমাটিড রয়েছে, এটাকে আমি ক্রোমোজোম বলছিলাম না, এটাকে আমি ডটার ক্রোমোজোম বলবো। এবার ডটার ক্রোমোজোমে তখন এই ইন্টারফেজের সময় তখন তৈরি হয় হচ্ছে তোমার ডিএনএ। এটা ঠিক এরকম দেখতে 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 একই রকম আরেকটা ডিএনএ তৈরি হয়ে যায়, ডিএনএ যুক্ত এই আরেকটা ক্রোমাটিড তৈরি হয়ে যায়। এখানেও তাই, এখানে যে অর্ধেকটা নিয়ে একটা ক্রোমাটিড যুক্ত একটা ডটার ক্রোমোজোম এসেছিল, সেই ডটার ক্রোমোজোমটা এই সিনথেসিস ফেজে ডিএনএ সিনথেসিস হয়, ডিএনএ আরএনএ প্রোটিন সব হয়, ডিএনএটা বেশি হয়, ডিএনএ সিনথেসিস হয়, তখন ক্রোমোজোমটা আসল রূপ ধারণ করলো উইথ 2 ক্রোমাটিড। এই যে গ্যাপ 1 এ আরএনএ তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, এগুলো হতে পারে। ইন্টারফেজে লোকে বলে যে ইন্টারফেসটা হচ্ছে এতখানি সেলের পরে ইন্টারফেজে কোনো কাজ হয় না, তা না। ইন্টারফেজ অলসো একটা বিগ ফেজ, সবচেয়ে বড় ফেজ ইন্টারফেজ, কারণ সেলটা একটা ডটার সেল থেকে একটা অ্যাডাল্ট সেল তৈরি হবে, তার ভিতরে কত রকম মানে কাজকর্ম হবে, খেয়ে দিয়ে সেলটা 4 গুণ তৈরি হবে, ডিএনএটা ডাবল হয়ে যাবে, একটা ডিএনএ যুক্ত ছিল সেই ডিএনএ গুলো ডাবল হয়ে যাবে। এরকম করে এই ডটার সেলটা আস্তে 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 এরকম বড় সেল হলো, বড় সেল হওয়ার পরে
তখন আবার রিপ্রোডাকশনে চলে গেল, ইন্টারফেস কমপ্লিট। এই এতটুকু মোটামুটি আছে। কোশ্চেন থাকলে আমার ফোন নাম্বার আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি উত্তর দিই। থ্যাংক ইউ।